এই গানটা শুরু করেছি শ্রাবণের মেঘ মুক্তমঞ্চ, ওখানে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ওইখান থেকে বেরিয়ে আমি আর ব্যান্ডের বুকটা ফাইটটা যায়, তারপরে ওই পাংখা আজে বাজে কিছু মানে আরো ফালতু গান আছে আর কি, যেগুলো। দেশ রূপান্তর ডিজিটালে সবাইকে স্বাগত। আমরা আজকে এমন একজন মানুষকে সাথে নিয়ে আলাপ করতে বসেছি যাকে আপনারা প্রায় সবাই চিনবেন এবং তাদের ডিফারেন্ট টাচ নাম বললেই যেই গানটা সবার আগে মনে ভেসে আসে, সেই গানটা নিয়ে, গানটার পেছনের গল্প, গানটা নিয়ে 30 বছর ধরে গানটা যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এখনো পর্যন্ত, সেটা নিয়ে আসলে আমরা আলাপ করব। মেজো ভাই স্বাগত, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মেজো ভাই, আপনাদের এই যে গানটা মানে এই বৃষ্টির মৌসুম শুরু হয়েছে এখন, এবং এই সময়ে বৃষ্টি এলেই যে সমস্ত গান মনে পড়ে তার মধ্যে এইটা একটা অন্যতম গান। মেজো ভাই, এই গানটা লেখা হয়েছিল কিভাবে? এই গানটা লিখেছে ইনফ্যাক্ট আশরাফ বাবু, ওর লেখা, ওর সুর। এবং ও যখন গানটা আমরা তখন ব্যান্ডের এই ডিফারেন্ট আছে, ব্যান্ডের আগে আমার অন্য একটা ব্যান্ড ছিল, আমার ওখানেই ছিল মেইন অভিজ্ঞতাটা ছিল ওখানে। সে ব্যান্ডের নাম ছিল রিপল ট্র্যাক। তখন ওর মধ্যে হয়তো কাজ করতো একটু কিছু গান টান লেখা টেখা শুরু। তো ওই গানটা এর ভিতরে আমি ওই রিপল ট্র্যাক ব্যান্ডটা ছেড়ে আমি আবার নিজে এই ব্যান্ডটা করি, কিন্তু আমার হাতেই আমার জন্ম। একদম সত্যি কথা, আমার একক প্রচেষ্টাই আমি এটা করেছিলাম। আর রেকর্ডিংয়ের আগের মুহূর্তে ও যখন শুনেছে যে এরকম আমরা কিছু রেকর্ডিং করতে যাচ্ছি, তো ও কয়েকটা গান নিয়ে আসলো আর কি, বিশেষ করে 3টা গান, এবং 3টাই কিন্তু খুব জনপ্রিয় ছিল। একটা হলো আপনার শ্রাবণের মেঘ, আটলো দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, আর একটা ছিল স্বর্ণলতা। হ্যাঁ, এই 3টা গান ও তাহলে আমাদের তো খুবই পছন্দ হলো গানগুলো। তারপর একটা জিনিস আমি বলি, অনেক সময় কি অনেক ভালো গান প্রপার মানে কম্পোজিশন না হয়, তখন কিন্তু গানগুলো সেইভাবে মানুষের কাছে পৌঁছায় না। কিন্তু ভালো গান লেখাও সুন্দর, সুরও সুন্দর, কিন্তু কম্পোজিশনটা ভালো হয়নি, কম্পোজিশনটা খাপছাড়া হয়েছে, লয় ভালো হয়নি, তাল ভালো হয়নি, বা লিড যেটা আর কি ওগুলো ভালো হয়নি। এরকম কিছু বিষয় এই গানটা হয়েছে কি আমাদের একেবারে রীতিমতো বলতে পারেন যে সব কিছু ক্লিক করে গেছে, যে কম্পোজিশনটাও ছিল অন্যরকম একটা। মানে যখন আমরা এই যে বিশেষ করে আমাদেরকে বলে সবাই যে আমরা গিটারের ফার্স্ট লেসন আমাদের এই গানগুলো দিয়ে, যে আমরা যখন এই যে সিগনেচার হয়ে গেছে এইগুলা আর কি, এই লিডগুলো সিগনেচার হয়ে গেছে, মানে ওইটা টোনটা বাজলেই সবাই বুঝতে পারে যে কী বিষয়টা, এরকম একটা বিষয় হয়ে গেছে। এনিওয়ে, তো সব কিছু মিলে আমাদের কম্পোজিশনটাও সেরকম সুপার একটা কম্পোজিশন হয়েছিল। তো মানে গানটা ধরেন যখন প্রথম আপনাদের কাছে আসলো, মানে কম্পোজ করার সময় আসলে মাথায় কি কি ছিল আসলে? মানে এই যে আপনি বললেন গিটারের জন্য এটা আসলে সিগনেচার টিউন হয়ে উঠছে, এই ক্ষেত্রে যদি আমি বলি, তো এটাও কিন্তু আরেকজনকে আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে। তখন আমাদের সত্যি কথা ওই সময় আমি যখন ব্যান্ড থেকে বেরিয়ে আসি, তখন আমি একা আর কি। আমার যে মিউজিশিয়ান ছিল যারা অলমোস্ট সিনিয়র, তারা একটা ছোট্ট একটা বিষয়ের পরে ওখান থেকে আমি বেরিয়ে আসি সত্যি কথা। এখন ওরা তখন ছিল না, তখন আমি একা পড়ে গেছি। তখন কি হয়েছে, আমার ব্যান্ডের আরেকজন তখন নিউলি যে এসছে আর কি, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। তার ওর সাথে কথা বলে আমরা একজন হেল্প নিয়েছিলাম, তখন হেল্প নিয়েছিলাম আমরা উইনিং ব্যান্ডের হেল্প নিয়েছিলাম। হ্যাঁ, একটা দারুণ ব্যান্ডের। হ্যাঁ, তা ওরা আমাদেরকে একটা এই কম্পোজিশনের ক্ষেত্রে আমরা যখন একসাথে বসি, ওদের আমি বলবো যে আমাদের এই ব্যান্ডের পিছনে ওদের একটা মানে উইনিংয়ের একটা বিরাট একটা অবদান আছে আর কি। এটা আমরা সবসময় যখনই কথা প্রসঙ্গে উঠে আমরা স্বীকার করি আর কি, সত্যি কথা। তো ওই কম্পোজিশন ক্ষেত্রে ওদের একটা বিরাট ভূমিকা ছিল। এই চন্দন, সেলি ভাই ছিল মেইনলি, সেলি ভাই, বিপ্লব, এরা আমাদেরকে বিশাল একটা সাপোর্ট দিয়েছিল ওই সময়। তো ওই সময় আমার যে ছেলেরা ওরা একটু নবীন ছিল এবং অভিজ্ঞতা কম ছিল, তো ওনাদের কাছ থেকে আমরা ওই সাপোর্টটা নিয়েছি। দারুণ ব্যাপার, মানে উইনিং ডিফারেন্ট টাচ 90-এর এই ব্যান্ডগুলো তো ধরেন একটা আমি বলবো যে বড় জোয়ার মাইলস্টোন আসলে তৈরি করেছে। এবং আমরা এখন ধরেন যেই গানগুলোকে ক্লাসিক মনে করি, মানে এই সমস্ত ব্যান্ডের কাছ থেকে আসলে সেগুলো আসে। এই দৃষ্টি প্রদীপ জেলের কথা বললেন, বা ধরেন যেই গানটা নিয়ে আমরা আজকে উইনিং আবার আমাদের একটা গান দিয়েছিল, যেহেতু ওই সময় ওরা তখন অ্যালবাম বাজারে আসছিল,
মন কি যে চায় বলো, যারে মন দেখি। কি যে চায় বলো। তো ওই গানটা আবার আমাদেরকে তারা গিফট করেছিল যে এই গানটা তোমরা নিতে পারো। আজ এত সুন্দর একটা গান আমরা নিবো না মানে কি বলে, তখন আমাদেরকে ওনারা ওটা গানটা দিয়ে দিল। তো ও গানটাও একটা ই ছিল আমাদের। তো সত্যি কথা আমাদের হতে পারে যে আমাদের এই একটা গান একটু বেশি হয়েছে, এই একটা দুটো গান বৃষ্টি প্রদীপ শ্রাবণ এবং মন কি যে চায়, কিন্তু অলমোস্ট ওই সময় আমাদের অ্যালবামের প্রত্যেকটা গানে কিন্তু মোটামুটি পপুলার ছিল। মেজো ভাই মানে আপনি মানে যদি বলতে অসুবিধা না থাকে, ধরেন যেই ব্যান্ডটাতে আপনারা কাজ করতেন বেরিয়েছিলেন কেন 30 বছর আগের কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেরিয়েছিলাম কেন মানে আমি ওই ব্যান্ডের সবচেয়ে নবীন ছিলাম, জুনিয়র মোস্ট। ইয়াঙ্গার, হ্যাঁ জুনিয়র মোস্ট। এখন অন্য যারা ছিল সবাই আমার সিনিয়র মোস্ট আর কি। এখন একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, ওখানে একটা নবীন বরণে একটা কলেজের। তো ওই প্রোগ্রামে আমরা যাওয়ার পরে আমাদের একটা গানের তো একটা লিস্ট থাকে, আগে থেকে প্র্যাকটিস থাকে, লিস্ট থাকে। প্রোগ্রামটা যখন শুরু হলো তখন ওই লিস্ট আমি ভায়োলেট করেছিলাম। লিস্ট মানে আমাদের ছিল যে সিরিয়ালই করবা, আমরা যে গানগুলো করেছি 1 থেকে 10 পর্যন্ত ওই সিরিয়াল করতে হবে। আমি ওটা করিনি। আমি কেন করিনি, আমি দর্শকদের আমি এটা চিন্তা করছি, ওদের চিন্তা ভাবনাটাকে, দর্শকদের আমি বা অডিয়েন্সের আমি ওদের টেস্টটা বোঝার চেষ্টা করছি, আমি ওদের সাইকোলজি বোঝার চেষ্টা করছি আমি। এবং সত্যি কথা আপনাকে বলি, এবং আমাদের ওই তখনকার ব্যান্ড যে রিপেল ট্র্যাক ছিল ওর ইতিহাসের সবচেয়ে সেরা প্রোগ্রাম ছিল, বেস্ট প্রোগ্রাম ছিল ওইটা। ভালো প্রোগ্রাম হয়েছে, মনটা ফুরফুরে তখন। এবং আমাদের করতে কি যখনই আমরা প্রোগ্রামটা শেষ করতাম তখন আমাদের সবাই বসে আমরা একটা চাইনিজে বসতাম। ওই সময় চাইনিজ খাওয়ার একটা খুব প্রবণতা ছিল, ওই 90 দশকের আগের কথা বলছি। তা আমাদের ওখানে একটা রেস্টুরেন্ট ছিল নাম হোয়াংও, ওখানে আমরা বসতাম সবসময়। প্রোগ্রাম হলেই যেটা রেমুনারেশন পেতাম সেটা নিয়ে আমরা ওখানে বসতাম, কী প্রবলেম, কোনটা সমস্যা, কোনটা আরও ভালো করলে, এই নিয়ে আমরা একটা ওখানে বসতাম একটা। তো ওইখানে দেখলাম সবার মন টন খুব খারাপ, প্রোগ্রাম এত সাকসেস, আমি এত ফুললো যে আজকে সবচেয়ে বেস্ট প্রোগ্রাম হলো আজকে ব্যান্ডের, সবার মন খারাপ। হঠাৎ করে আমাকে আমাদের যে ব্যান্ডের ড্রামার সে বললো, মেজবা তুমি লিস্ট ভায়োলেট করছো, আমাদের সমস্যা হয়েছে, ফার্দার যদি তুমি এগুলো করো আমরা তোমাদের সাথে আমরা ব্যান্ড করবো না। আরে বাবা কত বড় কথা, আমি বললাম, তখন আমি বললাম যে এটা কী বললেন আপনারা? আর সবাই চুপচাপ, সবারই সম্মতি আছে। একজনের সম্মতি ছিল না, পরে উনি আমার সাথে এসেছিল আর কি। উনি ওই যখন বলার পরে তখন আমি তাদেরকে বললাম যে দেখেন ভাই কিছু মনে করবেন না, সবাই যেহেতু সিনিয়র, আমি সবাইকে খুব সম্মান করতাম এবং তাদের কাছ থেকে আমি শিখছি সত্যি কথা। তখন আমি বললাম দেখেন ভাই আপনারা 4 জন চলে যাবেন কেন, আমি একা গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমি এটা বলছি আর কি, না না তোমাকে কারণ দর্শাতে হবে, তুমি এটা নেক্সট টাইম আর করবা না। আমার না মনটা ভালো লাগে সত্যি কথা। ওই সময় আমি খেয়েছি ঠিকই, স্যুপ খাচ্ছি, এটা ওটা খাচ্ছি, আসছে। আমি ওইখান থেকে বেরিয়ে আমি আর ব্যান্ডের ওদের সাথে আমি আর কখনো, এর ভিতরে প্রোগ্রাম আসছে, ওরা আমাকে ফোন করে, বাইরে বাইক নিয়ে আমাকে খুঁজতেছে, একে পাঠাচ্ছে ওকে পাঠাচ্ছে, আমি উপর থেকে হয়তো দেখতেছি যে এরা আসছে, আমি ওই বাসাতে বলে দিলাম যে বলো যে নাই বাসা থেকে। ওই সময় তো আর কোনো অন্য সুযোগ ছিল না, হয়তো ফোন, টেলিফোন, ল্যান্ডফোন, আর একটা হলো এসে বাসায় খোঁজ করার একটা বিষয়। তখন ওই করবার আমি আর যাই না। এর ভিতরে আমি কিন্তু এই একা চেষ্টা করছি যে আমার কিছু, আমার সাথে আমার বয়সী ছেলেপেলে নিয়ে কিছু করা যায় কি না। আপনি কি সবসময় এরকম অভিমানী? না, তা কিছুটা বলতে পারেন। আমি ওই ছোট ছোট বিষয় নিয়ে হয়তো আমার অভিমান চলে আসে, আবার হয়তো এটা হয় আমার 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 আবার 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 এই অভিমান না থাকলে আসলে আমরা ডিফারেন্ট টাচ যেরকম পাইতাম না, এই গানগুলো হয়তো না। ভাই মানে শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, এই গানটার লিরিকটা যে এটা খুবই কাব্যময় একটা লিরিক, এবং এটা খুব সহজ, যে কেউ এটার ভিজুয়ালিটি যেটা ধরেন চিত্রকল্প যেটা সেটা যে কেউ ভাবে নিতে পারে। আমার মনে হয় যে এইটা এই গানটার সফল হওয়ার পেছনে একটা বড় ভূমিকা আসলে পালন করেছে। আপনি কি মনে করেন? হ্যাঁ নিঃসন্দেহে মানুষ, আমার অবশ্য মতামত যেটা আমি বললাম আগেই বলেছি যে কথা, সুর, কম্পোজিশন এইটা যখন সব একীভূত হয়ে যায় তখন এটা একটা অন্যরকম একটা দাঁড়ায় আর কি। যেরকম কথা, কারণ এইখানে বাংলা মানে আমাদের দেশের আমি তুমি বা রোমান্টিক এইসব গান তো প্রচুর হয়েছে, এটা তো একটা পুরো একটা প্রকৃতির উপরে একটা গান, এটা একটু ডিফারেন্টও ছিল একদম। সব মিলিয়ে
তবে আমরা কিন্তু ওইভাবে আশা করি না, কিন্তু সত্যি কথা আমাদের মধ্যে হয়তো ছিল যে আমাদের গানগুলো হয়তো শুনবে। এটার একটা ছোট্ট একটা গল্প আছে, আমি যেটা বলছি আর কি। প্লিজ। মানে 90-তে কিন্তু এরশাদ আন্দোলনের একটা বিশাল ছিল আর কি, গণ আন্দোলনের আর কি। তো বিরোধী আন্দোলন। তো ওই সময় আমরা রেকর্ডিং যখন শেষ হয়ে গেল, আমরা আটকা পড়ে গেলাম, হরতাল চলছে আর কি। তখন কিভাবে যাওয়া যায় খুলনাতে, তখন আমরা ওই স্টিমারে যাচ্ছি, মানে নদীপথে, নৌপথে যাচ্ছে। তো নৌপথে যাচ্ছি, তখন স্টিমারের তো আপনি বোধহয় ওখানে গিয়েছেন কি না, ওই যে ওখানে রুমের সামনে একটা ব্যালকনি আছে, বেশ বড় ব্যালকনি, ওখানে বসে সবাই, ওখানে সবাই লঞ্চও থাকে। হ্যাঁ, কিন্তু স্টিমারটা একটু একটু বড় থাকে, ওদের ওদের ব্যালকনিটা একটু অনেক বড়। তো ওখানে আমাদের রুমের সামনে দেখলাম যে পাশের কিছু প্যাসেঞ্জার, একটা ফ্যামিলি, ওরা আরও কিছু অনেকেই সবাই মিলে কিছু গান করছে আর কি। এবং তখন কিন্তু ব্যান্ডের গানে একটা ছিল, কিন্তু চলছিল টেলিভিশনে, সবাই বৃহস্পতিবার রাতে ব্যান্ডের অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করতো। এক্স্যাক্ট। তো ওই সময় দেখলাম যে কিছু ব্যান্ডের গান করছে, এই অন্যান্য ব্যান্ডের গান করছে। তখন আমরা কিন্তু রেকর্ডিং জাস্ট কমপ্লিট করেছি, মানে অ্যালবাম বেরও হয়, মানে যাচ্ছি, মানে যাচ্ছি, খুলনাতে যাচ্ছি। এখন আমি খুব আফসোস হচ্ছে, আল্লাহ সবাই এইভাবে ব্যান্ডের গান করছে, আমরাও তো বের করব, আমাদেরটা কি শুনবে এরকম মানুষ, এরকম মনে একটা আফসোস হচ্ছে আর কি বিষয়টা। এর গান গাচ্ছে, ওর গান গাচ্ছে। আমি ওই সময় সোলসের গান ছিল, তারপর চাইমের গান ছিল, তো আরও কিছু গান টান ছিল। নিশ্চয়ই উইনিং এর গানও ছিল না, উইনিং আমাদেরটা পরে বেরোয়, আমাদের পরে বেরোয়, পরে বেরোছে ওদের অ্যালবাম। ওরা শো করতো, ঢাকায় প্রচুর শো করতো, কিন্তু এই অ্যালবামটা পরে করেছে। ইভেন আমাদের পরে ইয়েরাও পরে করেছে, এই মাইলসও আমাদের পরে করেছে, আমাদের ইমিডিয়েট পরে করেছে মাইলস। ওরা শোটা করতে, এবং ওরা আগে একটা অ্যালবাম বের করেছিল, কিন্তু ওটা বাংলা গানের বোধহয় করে, ওটা কাভার সং করেছিল না? হ্যাঁ, ওটা ইংলিশ কাভার সং করেছিল। হ্যাঁ, যাও পরে আমরা ওইটা শুনে আফসোস করছি। তখন ওইটা আমাদের মধ্যে আর কি কাজ করে, বলছি যে আমাদের গান কি এরকম করবে কখনো। কিন্তু সত্যি কথা, মানে পরে তো ওটা আমরা দেখলাম যে আমাদেরটাও নিয়েছে মানুষ সেভাবে, এবং ভালোভাবেই নিয়েছিল সত্যি কথা। আমি মনে আছে, আমি তো বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরে পড়েছি। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে আপনারা প্রচুর শো করেছেন মুক্ত মঞ্চে। আমাদের হলে ধরেন বৃষ্টি আসবে এরকম ইশারা বোঝা যাচ্ছে, তখনই বিভিন্ন রুমে গান বানাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আবার, তাহলে আপনি জানেন না বোধহয়, জাহাঙ্গীরনগরে আমাদের একটা বিরাট একটা ঘটনা আছে, বলেন। হ্যাঁ আল্লাহ, তাহলে আপনি ওইটা মিস করে গেছেন। আমরা অনেক টেলিভিশনের শোতে অনেক সময় এই কথাটা বলি আর কি। জাহাঙ্গীরনগরে আমাদেরকে ফার্স্ট যখন নিল, ওখানকার একটা নবীন বরণ অথবা কোনো সংসদের একটা আর কি, ওদের যে রিসেপশন। হ্যাঁ, তো আমরা যখন গেলাম, তখন যখনই আমরা এই গানটা শুরু করেছি, শ্রাবণের মেঘ, মুক্তমঞ্চ, ওখানে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেল, এবং ওইখানে তখন ধরেন এই যে আপনার যে বিভিন্ন ইকুইপমেন্টস যেগুলো ছিল, সাউন্ড সিস্টেমটা, ওটা তো খুব একটু এক্সপেন্সিভ। সবাই তাদের ভিতরে ওগুলো নিয়ে যেভাবে পিছনে সরে টরে বা কাভার দিয়ে সেভ করার চেষ্টা করতেছে, আমরাও চলে গেলাম। ভয়ঙ্কর মানে শুরু হয়ে গেল, এত ভয়ঙ্কর অবস্থা হলো, পরে আর প্রোগ্রামটা হয়নি, ওই শেষ প্রোগ্রামটা। অ্যান্ড ওরা বললো যে আমাদেরকে নিয়ে আসলো, জাস্ট 1-2টা গান আমি করেছিলাম, ওই গানটা যখনই শুরু করেছি তখন এই অবস্থা। তখন ওরা বললো যে আমাদের এত টাকা পয়সা দিয়ে নিয়ে আসলো, কিন্তু গানই শুনতে পেলো না। ওরা কী করলো, ওরা পরের বছর আমাদেরকে আবার নিয়েছে আর কি, এবং আমি তখন খুব ভাবটাপ নিয়ে বলছি যে আমরা ওই ইসের কথা শুনেছি, তানসেন, সুর সম্রাট তানসেন, উনি নাকি মেঘমাল্লার গান গেয়ে নাকি বৃষ্টি ঝরিয়ে ফেলতো। তা আমরাও ছোটোখাটো তানসেনের পর্যায়ে চলে আসছি, আমাদের শ্রাবণের মেঘ গানটা আমরা বৃষ্টি নেমে আসতেছে আর কি। তো গতবার এটা হয়েছিল, সেই জন্য আমাদের আজকে আবার আসা। তো ঠিক আছে, দেখা যাক, মানে ওইভাবে আমরা আজকে ইনশাল্লাহ আমরা শোনাবো আপনাদের গান কাকতলীয়ভাবে। যখন ওই গানটা শুরু করছে আবার এবং এই গানটা, এই বিষয় নিয়ে যায় দিনে একটা রিপোর্ট বেরিয়েছিল, এবং একটা গল্প লিখেছিল যে এখানে 2বার আসছে, 2বারই কাকতলীয়ভাবে বৃষ্টি। এবং ফাইনালি আরেকটা ঘটনা হয়েছে শিল্পকলা একাডেমিতে, এগুলো বলছি আমরা, শিল্পকলা একাডেমিতে সেম ঘটনা আমাদের ওখানে। অবশ্য ওই সব গানেই ছিল, মানে শ্রাবণের মেঘও প্রচুর বৃষ্টি হলো, মন কি যে চায়ের সময় বৃষ্টি হচ্ছে, মানে শিল্পকলা একাডেমি একটা ওপেন একটা ছিল, ওখানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। মেজো ভাই, আপনাদের এই যে 34 বছরের জার্নি, এই জার্নিতে আপনারা মানে
আপনাদের সবচেয়ে বড় সফলতাগুলোকে কি মনে করেন আসলে, যদি 1 2 3 4 5 করে বলেন? বড় সফলতা না, বড় সফলতা মানে আমাদের খুব ইচ্ছে ছিল, মানে নিজেরা যখন মানে শুরু করি গান আর কি, তখন তো ধরেন একটা মনের একটা সুপ্ত বাসনা বা ইচ্ছে থাকে যে আমাদের এই মৌলিক গানগুলো মানুষের কাছে পৌঁছে যায় আর কি। আমরা গাই কিন্তু মানুষও যাতে শুনুক, তো সেইটা সাকসেস হয়েছিল, ড্রিম কাম ট্রু যেটা হয়েছিল আমাদের, হ্যাঁ স্বপ্ন সত্যি হয়েছিল আমাদের, এইটা একটা বিষয়। আর আর একটা ছিল কি, সেই জিনিসটা এখন নষ্ট হয়ে গেছে সত্যি কথা। আমাদের আরেকটা জিনিস ছিল, ওই সময় ব্যান্ডের যে গান ছিল, গানগুলো ছিল খুব স্ট্যান্ডার্ড মানসম্পন্ন গান। এখন সেই জিনিসটা নেই, এখন খুব আজে বাজে সস্তা রুচি, মানে বুকটা ফাইটটা যায়, তারপরে ওই পাংখা আজে বাজে কিছু মানে আরও ফালতু গান আছে আর কি, যেগুলো কি বলবো আর কি, মানে ওগুলো বলতে ইচ্ছা করে না আর কি, মানে মান নিচে, অনেক নিচে মানহীন নেমে গান গেছে। তৈরি হচ্ছে। অথচ ওই সময় কিন্তু ব্যান্ডের একটা বিশাল অবদান ছিল, ওই সময় সব মানসম্পন্ন গান সোলস করেছিল, একটা স্ট্যান্ডার্ড লেভেল তারা রেখেছিল, উইনিং করেছিল, আমরা করেছিলাম বা অন্যান্য এরা করেছিল। সেই জিনিসটা মানে আমাদের একটা স্বপ্ন ছিল যে এইটা ধারাবাহিকভাবে আরো এগিয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। মানে এই ওই স্বপ্নটা, রুচির যাত্রাটা রুচিটা নষ্ট হয়ে গেছে সত্যি কথা। আরেকটা আমাদের সাকসেসটা আমরা উপভোগ করেছি, বিভিন্ন আমরা দেশে ঘুরেছি, দেশে বিদেশে আমরা ঘুরেছি, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট আমি বলবো, যে মানুষের কাছে যাওয়া, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট তো কিছু হতে পারে এবং না। সারা দেশে বিভিন্ন জায়গায় আপনারা প্রচুর শো করেছেন। হ্যাঁ, শো করেছি। কিন্তু ধরেন অ্যালবাম থেকে, মানে অ্যালবাম থেকে বা ধরেন এই টিভি শোজ থেকে, মানে অর্থ তো একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক আসলে, সেইটা কি আসলে ঠিকঠাক পাইছেন বলে মনে করি? না, এটা অ্যালবাম থেকে একদমই পাইনি। অ্যালবাম থেকে আমাদের অ্যালবামে খরচ হয়েছিল, আমাদের অ্যালবামে মনে হয় 30-35 হাজার খরচ হয়েছিল আমাদের, কিন্তু আমরা পেয়েছিলাম যে কোম্পানি থেকে 22,000 টাকা পেয়েছিলাম। খরচ আমাদের বেশি, আমাদের পকেট থেকে দিতে হয়েছে সত্যি কথা, এটা পাইনি। আর টিভি শোগুলোতে বেশি, এই জন্য আমরা টিভি শো ইদানিং হচ্ছেও না। ওরা আমাদেরকে এর ভিতরে আমাকে বেশ কিছু রিনাউন্ড চ্যানেল বলেছে করতে, আমি বললাম এই সে করতে পারবো না আমরা, এত কলে এখন জানেন না অবস্থা ভাইয়া, টিভিতে সেই অবস্থাটা এখন নাই তো। তারপরে আমরা দুটো করছি, এই ঈদে আমরা দুটো প্রোগ্রাম করছি আর কি, এই ঈদে আর কি দুটো লাইভ করছি আর কি। আচ্ছা, এখন ওই আমরা মেইন যে ওইগুলা রেমুনারেশন বা সম্মানে যেটা পাই, সেটা কিন্তু স্টেজ শো থেকে পাই। ওইটা এখনো, হ্যাঁ, ওইটা কিন্তু একটা ভালো, ওইটা আমাদের একটা পজিটিভ বা এই একটা কী বলবো, ওইটা আমাদের একটা ইতিবাচক বিষয়, যে আমরা ওইটা দিয়ে আমরা একটা বড় একটা ফিডব্যাক আমরা পাই। মানে 34 বছরে ডিফারেন্ট টাচের লাইন আপে তো নানা রকম বদল এসেছে, মানে ভোকাল ছাড়া অন্য জায়গায় বদলগুলো এসেছে। সেইখানে আসলে কাদের কথা আপনি বেশি মনে করেন, কাদেরকে মিস করেন বেশি? একজন ছিল কিবোর্ডিস্ট 9, ওর অনেক অবদান ছিল, ওকে মিস করি, এখন ওর সাথে যোগাযোগটা নাই সেভাবে। তারপরে আমাদের ছিল পান্না ভাই ছিল, তারপরে মিলান ভাই ছিল, সব দেশের বাইরে আর কি। তারপরে কিছু ছেলে অবশ্য আমাদের এই কী বলে, আমাদের এই তারা প্রয়াত হয়েছে আর কি। একটা ছেলে ছিল মোহাম্মদপুরে, ওর কথাও মনে পড়ে মাঝে মধ্যে, সেটা হলো তৌহিদ নাম, ও বেস গিটার বাজাতো আমাদের সাথে, তো ও নেই আর কি। এটা আর কিছু আছে দেশের বাইরে আমাদের কিছু, এরকম অনেকেই আমাদের লাইন আপে ছিল যারা এখন নেই। এখন আমাদের যে লাইন আপটা আছে এখন আছে আমি ভোকালে আছি, আর গিটারে আছে, লিড গিটারে খুব ভালো বাজায় ও নিপুণ। আপনার ড্রামসে আছে আপনার তানভীর, বেস গিটারে আছে পিয়াল অবশ্য আমরা একসাথে সে পুরনো মেম্বার হিসেবে আছি আর কি। আর কিবোর্ডে আছে শিমুল। আমরা এই 5 জন আমরা কেমন, মানে আপনাদের সাথে ধরেন কোনো তরুণ, ওই সময়ের কোনো মেধাবী তরুণ যে মিউজিক করে, সে আপনাদের সাথে যুক্ত হতে চাই, তার সে কি করবে আসলে, বা আপনারা নিবেন কিনা? অবশ্যই, আমরা তো তরুণ হিসেবে আরেকটা ওদেরকে মিস করি সত্যি কথা, ওটা বোধহয় ওই কিবোর্ডে ছিল নয়ন, পলাশ, তো ড্রামসে পলাশ, ওরাও খুব ভালো বাজাতো সত্যি কথা, ওদেরকেও মিস করি। ওরা সবাই তরুণ, ওরা সবাই বয়সে তরুণ, এবং এখন যারা আছে তারাও সবাই তরুণ। এখন এদের ওরা যখন আমি হয়তো কোনো একটা জায়গায় ওদের দেখেছি খুব ভালো ওরা প্লে করছে, হয়তো আমি কোনোভাবে ওদেরকে কমিউনিকেট করেছি, ওরা তো সবাই খুব মানে আগ্রহ নিয়েই আমার এখানে এসছে আর কি, আমাদের লাইন আপে যুক্ত হয়েছে। এরা তো অবশ্যই এখন যারা সবাই, আমরা 2 জন ছাড়া সবাই ইয়াং,
অনেক ইয়াং, মানে মানে এই জন্যই জানতে চাচ্ছি, ধরেন এটা তো পরবর্তী প্রজন্মের দিকে বা একটা ব্যান্ড তো আসলে নানাভাবে রিফর্ম হয়, মানে নতুন কেউ যদি আসলে আগ্রহী হয় তারা আসলে কিভাবে কি করবে? তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারে, যদি ভালো বাজায়, যদি আমরা দেখি না তারা ভালো, যদি এখন আমাদের এই মুহূর্তে আমাদের লাইন আপ সব ঠিক আছে, যদি কখনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা তার মূল্যায়ন করবো। যদি যদি হ্যাঁ ওপেন টু অল, হ্যাঁ ঠিক আছে, একদম ওপেন, আমাদের দরজা খোলা সব। ভাই এই ধরেন এই সময় এখন এই সময়ের যে সঙ্গীতাঙ্গন সেটা আপনি বললেনই, আসলে অ্যালবাম থেকে টাকা পাওয়া যায় না, টেলিভিশনগুলো টাকা দেয় না, একমাত্র স্টেজ শোজ করে আসলে শিল্পীদের টিকে থাকতে হচ্ছে। আবার একই সাথে আমরা আসলে অন্যরকম বড় ধরনের প্রোডাকশনও দেখতে পাচ্ছি, যেমন ধরেন আমি নাম ধরেই বলি, কোক স্টুডিওর মতো প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি। এবং কোক স্টুডিও সম্প্রতি যে অবাক ভালোবাসা করেছে কি অবস্কিউরে, তো ওয়ারফেজের অবাক ভালোবাসা যে গানটা আসলে ওরা করেছে, সেটাও আমি মনে করি যে আমাদের ব্যান্ডের একটা ক্লাসিক গান ওরা আসলে নতুন করে আবার করলো। হ্যাঁ, এই ধরনের প্রবণতাগুলোকে আপনি কিভাবে দেখেন, বা মানে পরের প্রশ্নটুকু পরে করি, আগে বলেন যে অবশ্যই কেন দেখবো না, কারণ এখন যদি ওই নতুনভাবে করা হয় আর নতুন প্রজন্মকে যদি কানেক্ট করতে পারি, সেটা তো আবার একটা নতুন প্রজন্মের কাছে গেল, এটা ভালো, তো এটা অবশ্যই পজিটিভ একটা বিষয়। ধরেন আপনাদেরকে যদি বলা হয় মানে এই গানটাতে ওয়ারফেজের এই গানটাতে যেরকম যা হয়েছে যে এটা তো বাবনা ভাই গাইতো, এখন এটা বাবনা ভাইয়ের উপস্থিতিতেই পলাশ গাইলো, এবং এখানে মিউজিক যে অ্যারেঞ্জমেন্ট, আমি নিশ্চিত যারা পুরনো ভার্সনটার শ্রোতা তাদের পক্ষে এটা হজম করা খুব কঠিন। হ্যাঁ, এবং এটা আসলে সামটাইমস ইট ব্রেকস হার্ট। না, এটার সাথে আমি একমত আপনি আমার মনে হয় ওটাকে একদম ঠিক রেখে, মানে আপনার প্রেমটা ঠিক রেখে, প্লাস আপনার সব কিছু ঠিক রেখে, সিগনেচার যে এইগুলো আছে, মিউজিক পার্টগুলো ঠিক রেখে যদি করে, আমার মনে হয় সেটা করা উচিত। নতুনভাবে করলে হচ্ছে এটা মানুষের কাছে একটা অন্যরকম একটা ইয়ে। এখন ধরে শ্রাবণের মেঘগুলো জড়ো হলে আকাশে, এই গান এটা যদি না দিয়ে কিবোর্ড বাজায়, এটা ভালো লাগবে বলেন? এটা হবে না, মানে কারণ ওটা তো শুরুটাই একটা আলাদা একটা টোন দিয়ে শুরু। আপনাকে আমি মজার মানে এনার্জেটিক্স দিই একটা, সেটা হলো যে এই মানে কোক স্টুডিওর গানটা 5-6 দিন হলো বেরিয়েছে, বা 6 দিন। এর মধ্যে কোক স্টুডিওর গানটা, কোক স্টুডিও তো প্রচুর সাবস্ক্রাইবার, কয়েক মিলিয়ন। কোক স্টুডিওর গানটা এর মধ্যে যত লোক দেখেছে, মানে ওয়ারফেজের পুরোনো গানটা কিন্তু এর চেয়ে বেশি, মানে আমি এখন পর্যন্ত দেখলাম এর চেয়ে 10 গুণ লোকে দেখেছে বা শুনেছে। এবং গত কয়েকদিনে ওই পুরোনো গানটার ইও বেড়েছে, মানে সাবস্ক্রাইবারও আরো বেড়েছে। তো এটা খুব মজা। ফলে আমি জানতে চাই যে ডিফারেন্ট টাচ যারা আসলে এই মানে এরকম, ওই যে আপনি তো 3টা গানের কথা একদমই বললেন, একদম শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, মন কি চায় বলো, কিংবা দৃষ্টি প্রদীপ জেলে, এই গানগুলো যখন যদি কেউ এভাবে করতে চায়, তাতে কি আসলে আপনাদের সম্মতি থাকবে কি না? অনেকে করেছে, আমাদের কাছ থেকে সম্মতি নিয়েই করেছে, অনেকে করেছে, কিন্তু মানুষের, আমি বলি, পুরনোর আবেদনটা তো একটা অন্যরকম থাকি আলাদা। তারপর আমি যদি বলি, যদি সুন্দর হয়, যদি পরিবেশনা যদি সুন্দর করতে পারে, তাহলে কিন্তু মানুষ কিন্তু করবে। যদি মনে করেন যে অনেক সময় ধরেন না, পুরনো সেই নয়েজটা আছে এখনও, সেই সময় রেকর্ডিংয়ের এটা একটু ওই ছিল, এখন ডিজিটাল ফর্মে এসে অনেক সুন্দর, অনেক ক্লিয়ার হয়েছে, কিন্তু যদি সুন্দর না হয়, যদি গানটাকে যদি আপনি সুন্দরভাবে পরিবেশন না করতে পারেন, এবং যদি এক্সপেরিমেন্ট করে ধ্বংস করে দেন, তাহলে তো হবে না। যদি সুন্দর করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই মানুষ ওটাকে নেবে। আপনাদের নতুন অ্যালবাম বা নতুন গান কবে আসছে? নতুন আমরা গান কিন্তু টুকটাক করে আমরা কিন্তু গাচ্ছি, কিন্তু নতুন একটা আমরা গান করেছি, যে গানটা সবাই খুব পছন্দ করছে, বন্ধু গানের ইয়ে আর কি, টাইটেল বন্ধু আবার কবে দেখা হবে। এই গানটা হচ্ছে কি, আমরা প্রায় যে শোগুলো করি, এই শোগুলোতে ম্যাক্সিমামই ধরেন আমাদের একটা রিউনিয়ন শো হয়, মানে কোথাও কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পুরা ব্যাচের কোনো একটা ব্যাচের শো হয়, অথবা পুরা ইউনিভার্সিটির শো হয়, তো এরকম শোগুলো ম্যাক্সিমাম হয় আমাদের। তো এই গানটা কিন্তু ওরকম, ওই আবেগটাকে ধরে, এটা হলো আমার সত্যি কথা আমার বেটার হাফ, মানে মিসেস আর কি, সে আমাকে এইটা আমাকে সেই থিমটা আমাকে দেয় যে তোমরা এইটা করতে পারো, যে তোমরা এত প্রোগ্রাম করো। আর ওরা ওই দেখা হলো কি, ওই গানের মধ্যে ওরা একটা বলে যে, ভাই আমরা এই গানের মধ্যে আপনি যদি একটু আমাদের এই ব্যাচের কথা একটু বলে দেন, বা এটা একটু বলে দেন, এইটা তাহলে আমরা আরও একটু বেশি ইন্সপায়ার হই। বলে এরকম একটা গানই তো করতে পারো, আমাকে বললো। তখন ও যেদিনকে বললো, ওই দিনই আমি না গিটার নিয়ে একটু বসে তবে গানটা একটা, আমার মনে হয়, আশা করি আপনাদের ভালো লাগবে গানটা, বন্ধু আবার কবে দেখা হবে। ওটা আমি কম্পোজ করছি আর কি, কম্পোজ করছি, ওটা করে আমি
ওটা ছাড়বো, খুব সুন্দর একটা গান হয়েছে, আমার বিশ্বাস ওটা ভালো লাগবে সবার। মানে আপনার এই যে বললেন গিটার নিয়ে বসে গানটা করে ফেলা, আপনার এই করার প্রক্রিয়াটা মানে এটা কেমন আসলে? মানে আপনি কখন মূলত গান করেন, সকালের দিকে না বিকেলে? মানে কেমন মুড চান সব সময়? এবং আপনাকে নিয়ে নিশ্চয়ই যে বেটার হাফের কথা বললেন, ভাবি যেরকম নিশ্চয়ই তটস্থ থাকেন যে কখন লোকটার মুড খারাপ হয়ে যায়। না, এরকম কোনো বিষয় নাই, তবে আপনার ওই এটা ঠিক মুডের ব্যাপার আছে আর কি। তবে এখন আমার লাইফে কিন্তু সত্যি কথা, আমার লাইফে গানের সংখ্যা কিন্তু কম। এটার পিছনে একটা কারণ আছে, সেটা হলো যে আমি অনেক বড় বড় মানে কম্পোজার, সুরকার, গীতিকার আমাকে গান দিয়েছে, কিন্তু আমার যদি পছন্দ না হয় আমি কিন্তু ওগুলো নেই নাই, আমি করি নাই। সবাই অনেক সময় হ্যাঁ আমাদের গান, আমাদের নামও বলতে পারি, অনেকে সেটা জানেও, কিন্তু ওপেন বলছি না, জানে অনেকে, একদম মানে কী বলে একদম নাম্বার ওয়ান হিট তারা আমাকে দিয়েছে। আমি না, আমার এই গানটা পছন্দ হয় না, আমি এটা গানটা আমার ভালো লাগছে না, আমাকে দিলে আর এইরকম গান দিতে হবে, এরকম দিতে হলে আমি হয়তো করতে পারবো। এই জন্য আমি না একটু চুজি আর কি, সোজা কথা। ভালো যদি গান না হয় আমি ঠিক আছে, আমি অল্প গানই গেছি, থাক ওইটাই থাক, আমার ওইটাই আমার অল্প ভালো গান ইটস ওকে, বেশি খারাপ গান দরকার নেই, আমার দরকার নেই, বিষয়টা এরকম। এইটা একটা, আমি ওই একটু অলসতা আছে, প্লাস আমার ওই ভালো গান না হলে না আমি গাইতে ইচ্ছা করে না। মেজবাই আপনারা যখন শুরু করছিলেন ওই যে রিপল ট্র্যাক যখন শুরু করেছিলেন, তারপরে ডিফারেন্ট টাচ হলো, যে সময় আপনারা শুরু করতেছেন তখন আপনাদের কাছে আসলে আইডল সিঙ্গার বা ব্যান্ড কারা ছিল, আপনাদের পছন্দের কারা ছিল? তখন ছিল আমার পছন্দের, সত্যি কথা ওই সময় আমার পছন্দ ছিল মানে মানে কি বলবো, এখন হি ইজ ভেরি ক্লোজ টু মি, মানে তপন চৌধুরী সোলসেরই ছিল। আমরা তো ফার্স্ট সোলস ব্যান্ড থেকে আমাদের ইন্সপিরেশনটা, সত্যি কথা। ওই সময় ওনার কিছু বা ওই ব্যান্ডের কিছু গান ছিল, আমরা টেলিভিশনের সামনে মানে হুমড়ি খেয়ে থাকতাম যে কখন এই গানগুলো হবে আর কি। তখন ওই আমার 3টা গান আমার সবার ওই ব্যান্ডে ওই সোলসের যে মন শুধু মন ছুঁয়েছে, হ্যাঁ এই গানটা সবার খুব পছন্দ, কিন্তু আমার কিন্তু অন্য 2টা গান বেশি পছন্দ ছিল। সেটা হলো, একটা হলো নদী এসে পথ একটা গান ছিল, আরটা হলো ভুলে গেছো তুমি। এত ফ্যান্টাস্টিক গান, আমার এখনও মনে হয় যে ওই গানগুলো কোনো মানে একটা ক্লাসিক একটা গান আর কি ওই গানগুলো, এবং ওই গানগুলো কিন্তু আমার জীবনে মানে একটা প্রভাবিত করেছে। মানে ওই সময়টা ধরেন আরো বড় বড় স্টাররা বেঁচে ছিলেন আমাদের, লাকি এখন ছিলেন, হ্যাঁ লাকি এখন, মানে হ্যাপি এখন তো ছিলেন কিছুদিন আগেই, হ্যাপি এখন আরো আগে, মানে আপনাদের ঠিক আগে আর কি, আমি সেই অর্থে বলছি, টাইম জোন হিসেবে বলছি। লাকি ভাইয়ের স্মৃতি যদি একটু বলেন আমাদের। লাকি ভাইয়ের স্মৃতিটা হলো, মানে প্রথম স্মৃতি ছিল আমি একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা শো করতে গিয়েছিলাম, তো ওইখানে লাকি ভাই ছিলেন, উনি আবার সাউন্ডে উনি কাজ করতেন, সাউন্ডে ওনার বোধহয় ওই সাউন্ডের সাথে ওনার একটা ইনভলভমেন্ট ছিল। ওখানে প্রথম ওনার সাথে আমার দেখা হয় ফার্স্ট। তা আমি তো খুব মানে মানে এত বড় একজন লিজেন্ড, উনি মানে মেঘ না চাইতেই জল, বিষয়টা এরকম আছে না, মানে আমরা তো আমাদের প্রোগ্রামে এসেছি, কিন্তু ওনাকে পেয়ে গেলাম এমনি ফ্রি পেয়ে গেলাম, কারণ উনি সাউন্ডের সাথে ইনভলভ ছিল, উনি আমাদের সাউন্ড টাউন করেছিলেন আর কি। তো ওইটা প্রথম পরিচয়। তারপর তো ওনার সাথে অনেক যোগাযোগ ছিল, এরপরে আমরা একসাথে মানে খুব বেশি ক্লোজ হয়েছিলাম, আমরা আমেরিকাতে শো করতে গিয়েছিলাম একসাথে, তো ওই সময় ওনার সাথে বেশি ক্লোজ হয়েছিলাম। তারপরে মানে ওনার কোনো পাগলামির কথা মনে পড়ে? আমার ক্ষেত্রে যেটা দেখেছি, উনি খুব ডিসেন্ট ভদ্রলোকই আমার কাছে যেটা মনে হয়, কিন্তু ওনার পাগলামি কি, উনি গানকে ভালোবাসতেন, এটা একটা বিষয়, আর খুব সোবার, উনি খুব ঠান্ডা মাথায় কাজ করতেন এবং সবার সাথে খুব খুব মানে সফট টোনে কথা বলা আর কি, এই জিনিসটা ওনার খুব ভালো। কিন্তু হয়তো ছিল কিছু, হয়তো এগুলা হয়তো অন্য বিষয়, এগুলো হয়তো তাদের সার্কেলের একটা বিষয়, কিন্তু উনি তো আমাদের মোস্ট সিনিয়র ছিলেন আর কি। তো ওনার জন্য আমরা কিছু করার চেষ্টাও করেছিলাম, এটা আমাদের একটা মনে আসে, এটা যখন উনি প্রয়াত হন বা প্রয়াত হওয়ার আগেই আমরা ওনার জন্য একটা ফান্ড ক্রিয়েট করেছিলাম। একটা ফান্ড ক্রিয়েট করে আমরা টেলিভিশন শোগুলোতে ওখানে যা পেয়েছি রেমুনারেশন, তারপরে নিজেরা ব্যবস্থা করে আমরা ওনাকে একটা ফান্ড আমরা আমাদের তরফ থেকে এই করেছিলাম আর কি, মারা যাওয়ার আগে। এইটা আমাদের খুব বেশি সবাই করতে পেরেছে কিনা জানি না, কিন্তু আমরা এটা পেরেছি আর কি। এটা আমাদের জন্য একটা কি বলবো, একটা অ্যাচিভমেন্ট শেষ করতে তো হবে। ডিফারেন্ট টাচ 34 বছর জার্নি, এখনো কি ডিফারেন্ট টাচ?
মানে আপনি কি মনে করেন আমি লাস্ট আমরা একটা শো করলাম এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আর কি, এটা বড় শো ছিল ওখানে। তারপরে ওই শোটা আমরা ওখানে খুব ভালো শো করলাম এবং তাদের কাছে ওরা যেটা বললো তার আগে আবার নেমে করলাম একটা ডাক্তারদের শো ছিল। তো সবাই আমাদেরকে ওরকম বলে যে আমাদের এখনও নাকি সে আমরা আগের মতোই আছি এবং আগের মতোই সেই আমাদের গান এবং আগের মতোই তাদের সেই মানে আবেদনটা এখনও সেটাই আর কি আমাদের। এবং কিছু কিছু ইয়াং জেনারেশন আছে এবং এইটাই আমাদের অবাক লাগে, ইয়াং জেনারেশন আমাদের কিছু গানের সাথে মানে কানেক্ট করছে। মেজো ভাই, এই যে 34 বছরে আপনাদের গানের সঙ্গে কত, আপনি তো বললেন আপনি খুব চুজি কম গান করেছেন, কম গান করেছেন, অনেক বিখ্যাত মানুষের গানও আসলে আপনি করেন নাই, আপনাদের মোট গানের সংখ্যা কত আছে? গানের সংখ্যা আমার মনে হয় বেশি হবে না, আমার মনে হয় সব মিলিয়ে 100+ হতে পারে আর কি, সব মিলিয়ে আর কি 100+। 34 বছরে 100+ হলে তো খুবই কম, খুবই কম, হ্যাঁ। দুইটারও কম, হ্যাঁ, এক বছরে কাছাকাছি। মাঝখানে অবশ্য আমাদের একটা গ্যাপ ছিল, সত্যি কথা বলি। মাঝখানে আমি ওই আমার আব্বা, আমি বড় ছেলে ছিলাম, এই জন্য আমাদের ব্যান্ডটা একটুখানি মাঝখানে প্রায় একটা 10 বছরের একটা বিশাল গ্যাপ ছিল, প্রথম দিকে গ্যাপ ছিল। তারপরে আবার আমি যখন স্থিতিশীল হলাম আমাকে মানে খুলনাতে ফিরে যেতে হচ্ছে। আমাদের এটাতে আমাদের হোম ছিল খুলনা, ব্যান্ডের শুরুটা ছিল খুলনাতে। তো ওই সময় আমাকে ফিরে যেতে হয়, আবার আমার আব্বার বিজনেস আমাকে সামাল দিতে হয়, কারণ আমি ছিলাম বড় ছেলে। তো ওই সময় বেশ অনেকগুলো সময় আমার মানে, আর আমাদের তো আপনি বোধহয় জানেন বিষয়টা, এটা শুধুমাত্র বাংলাদেশই এরকম একটা বিষয়। পার্শ্ববর্তী দেশ বলেন বা অন্য দেশে আমি দেখেছি তাদের একটা কালচারাল ফ্রন্ট কিন্তু সব মানে স্টেটগুলোতে, জেলাগুলোতেও থাকে, সব জেলা একমাত্র ঢাকা, তাই না? সব কিছুর মানে কেন্দ্র ঢাকা। আপনি ঢাকা থেকে হারায় যাবেন তো আপনি হারায় যাবেন, তাই না? বিষয়টা এরকম না? অনেক বিষয়। তা আমাদের ওই আমি যখন ওই আমার খুলনাতে ফিরে যাই, তো আমার একটা গ্যাপ হয়ে গেছিল তখন। তো ওই সময়টা আমাদের এই 34 বছর বলা যাবে না, আমার জার্নিটা হলো সত্যি কথা 24 বছরের জার্নি। আপনি গানের সংখ্যা দিয়ে হিসাব করতেছেন যে 24 বছরে আসলে কাজ করছেন, 4টা করে গানই করছেন প্রতি বছর। হ্যাঁ, প্রতি বছর। এই সময় শ্রোতাদের জন্য একটাই বলা যে মানে ভালো গান, স্ট্যান্ডার্ড মানসম্পন্ন গান, শ্রোতা যত বাড়বে তত আমাদের কাছে ভালো লাগে, সত্যি কথা। এবং ভালো গান শুনবেন, সস্তা মানে কুরুচিপূর্ণ মানে ওইসব গানকে অ্যাভয়েড করবেন। এটা আমার একটা কারণ আমি অনেক সব বলতেও ইচ্ছা করে না, এমন স্ল্যাং কথাবার্তার গান এগুলা যেগুলো মানুষ নিচ্ছে। এবং আমার এটা মানে কি বলবো, এটার পিছনে আমি বলবো, আমি ওই সময় নাম ধরেই বলতাম, কিন্তু এখন আর আমি বলছি না, হয়তো এই জন্য হয়তো ওনারা একটু আমার পরে একটুখানি ক্ষুব্ধ হয়েছেন হয়তো বা। বড় একটা তারা প্রতি বছরই করে। একটা গান দেখলাম মানে ওরা মানে করছে যে কোন গানটা অ্যাওয়ার্ড পেয়েছে আর কি, সামিনা চৌধুরীর একটা গান, খুব সুন্দর গান, যেরকম কথা সেরকম সুর, মানে একটা স্ট্যান্ডার্ড এবং ভালো একটা গান, মানসম্পন্ন। আর আরেকটা গান হলো কি এই মমতাজের একটা খুবই এটা মানে সস্তা গান আর কি। এবং দেখলাম কি অ্যাওয়ার্ড পেলো ওই গান। আপনারাও যদি ওইভাবে মানে কোনো গণমাধ্যম যদি এইভাবে করে তাহলে আপনাদের হতে পারে ওই গানটা পাবলিকের মধ্যে গিয়েছে, কিন্তু আমার মনে হয় ওইটাকে তাদের প্রমোট করা উচিত না, ভালো গানটাকে প্রমোট করা উচিত আমি মনে করি। রুচি কিন্তু একদম আমাদের এইটা নষ্ট হয়ে গেছে শিল্প সাহিত্যে। সত্যি কথা, শিল্প সাহিত্যের জায়গায় যদি রুচি না থাকে, সুরুচির পরিচয় বাহি যদি কোনো কিছু না হয়, তাহলে আর থাকলো না কি। ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় ব্যান্ড ডিফারেন্ট কাছের মেজো ভাইয়ের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো একজন শিল্পীকে সাথে নিয়ে এই আয়োজনের অন্য কোনো পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।